হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ ডি ফুল মক টেস্ট 7, জেনারেল অ্যাওয়ারনেসের 20টি, লজিক্যাল রিজনিংয়ের 10টি, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের 10টি, মোট 40টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর সম্পর্কে। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে, পরবর্তীতে সঠিক উত্তরের সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে। মক টেস্টের শেষে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি মক টেস্টে চলে যাওয়া যাক। জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, ডুরান্ড কাপ 2025 কোন দল জিতেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, স্বাধীন ভারতে প্রথম বহুমুখী পরিকল্পনাটি হলো, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্পের জন্য কোন গ্রামটি বিখ্যাত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পিংলা। পিংলার কোথায়? নয়াগ্রাম। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 25 থেকে 28 নম্বর ধারায়। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে, পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অপরাজিত বর্মন। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে, সিপিইউ এর কয়টি অংশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 3টি। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1600 খ্রিস্টাব্দে। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের মোট ভৌগোলিক এলাকা বিশ্বের মোট এলাকার কত শতাংশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2.4 শতাংশ। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে, ইরানি কাপ 2024-25 শিরোপা কে জিতেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুম্বাই। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ইমেল ঠিকানায় চিহ্নের পরের অংশটিকে বলে, অর্থাৎ কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ডোমেন নেম। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে, নিধুবাবু যে ধরনের গানে বিশিষ্ট? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ টপ্পা। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলেছে, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় বা নিষিদ্ধ করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আকবর। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এমএস ওয়ার্ড হচ্ছে যে এক ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অর্থাৎ অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে, বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2005 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কি বলেছে,
2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হলো, অর্থাৎ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভারত। এরপর নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে কি বলেছে? রাউটার কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাউটার হলো নেটওয়ার্কিং ডিভাইস। এরপর নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? সংবিধানের বা সাংবিধানিক প্রতিকারের অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অনুচ্ছেদ 32। এরপর নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1985 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 1929 সালে। এরপর নেক্সট প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নের কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন। এরপর নেক্সট প্রশ্ন, রিজনিংয়ের প্রথম প্রশ্ন 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? নিচের কোনটি আলাদা? আমরা প্রথমে 4টি অপশান দেখে নিই কী কী আছে। আদা, পেঁয়াজ, টমেটো, আলু। এই 4টি অপশানের মধ্যে দেখো অপশান সি, অর্থাৎ টমেটো, এটি হচ্ছে এক ধরনের গাছের ফল যা মাটির উপরে হয়ে থাকে। অপরদিকে দেখো আদা, পেঁয়াজ, আলু এগুলো সব কাণ্ড বা কন্দ জাতীয় এক ধরনের সবজি যা মাটির নিচে হয়। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আলাদা? এখানেও আমরা প্রথমে 4টে অপশান দেখে নেব। কি বলেছে? ডাক্তার, শিক্ষা, আইনজীবী, ইঞ্জিনিয়ার। এই 4টি অপশানের মধ্যে দেখো অপশান বি, অর্থাৎ শিক্ষা, এটা কিন্তু কোনো পেশা নয়। শিক্ষক পেশা হতে পারে, শিক্ষা কিন্তু কোনো পেশা নয়। অপরদিকে দেখো ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার এই তিনটেই কিন্তু একটা নির্দিষ্ট পেশার মধ্যে পড়ে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে কি বলেছে? ভাইরোলজি, ভাইরাস, অর্থাৎ ভাইরোলজির সঙ্গে ভাইরাসের যা সম্পর্ক সেমান্টিক্সের সঙ্গে তার একই রকম সম্পর্ক হবে। দেখো ভাইরাস সম্পর্কিত অধ্যয়ন বা পড়াশোনাকে কী বলা হয়? ভাইরোলজি। সে একই রকমভাবে ভাষা বা অর্থ সংক্রান্ত বিদ্যাকে বা অধ্যয়নকে কী বলা হয়? সেমান্টিক্স। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে কি বলেছে? বই, প্রকাশক, তাহলে চলচ্চিত্র কি হবে? অর্থাৎ বইয়ের সঙ্গে প্রকাশকের যা সম্পর্ক চলচ্চিত্রের সঙ্গে একই সম্পর্ক কার হবে? দেখো বই এটি বাজারে আনে বা প্রকাশিত করে কে? প্রকাশক। সে একই রকমভাবে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা এটাকে বাজারে আনে কারা বা কে? সেটা হচ্ছে যে বা চলচ্চিত্রকে প্রকাশ করে কে? প্রযোজক। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অর্থাৎ প্রযোজক। এরপর নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। দেখো কোশ্চেন ফিগারটা প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে। কোশ্চেন ফিগারে চিত্রগুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়েছে পরপর, এবং এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে উত্তর চিত্র থেকে সঠিক উত্তরটা এই ক্রম অনুসারে বেছে নিয়ে আমাদেরকে করতে হবে। তাহলে দেখো একটা বর্গাকার চিত্র দেওয়া রয়েছে এবং তার মধ্যে কয়েকটা সিম্বল দেওয়া রয়েছে, যেরকম ত্রিভুজ, বর্গক্ষেত্র, তীরচিহ্ন, বৃত্ত এরকম দেওয়া রয়েছে। দেখো প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র কী ক্রম অনুসরণ করেছে? দেখো সিম্বলগুলো ঘুঁটি কাটার ঠিক বিপরীত দিকে একটা করে অবস্থানের পরিবর্তন করেছে। দেখো ত্রিভুজটা এখানে ছিল, এসেছে এখানে, এর পরবর্তী ত্রিভুজটা এখানে ছিল, এসেছে এখানে, অর্থাৎ এর পরবর্তীতে এই ত্রিভুজটা কোথায় হবে? এই ত্রিভুজটা ঠিক এই রকম জায়গায় হবে। তাহলে এটাও সমান চিহ্নটাও সরবে এক ঘর, সমান চিহ্নটা এখানে হবে, আর এই স্টারটা এটা দেখো এটাও এখানে হবে। তাহলে দেখো এটা উত্তরচিত্রে কোথায় দেওয়া রয়েছে? উত্তরচিত্রে দেখো 3 নম্বর, অর্থাৎ অপশন সিতে দেওয়া রয়েছে।
তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 26 নম্বর দেখো প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত প্রশ্নে পদার্থ বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। অর্থাৎ একই রকমভাবে আমরা কোশ্চেন ফিগারটা প্রথমে দেখে নেব একটা নির্দিষ্ট ক্রম অনুসারে কীভাবে হয়েছে। দেখো প্রথমে একটা ষড়ভুজ দেওয়া রয়েছে এবং তার দুটো বাহুতে দুটো ত্রিভুজ দেওয়া রয়েছে এবং ত্রিভুজের একদিকে অর্ধেকটা তার ব্ল্যাক পোর্শন করে রয়েছে। দেখো কিভাবে পরবর্তী চিত্রে কিভাবে অনুসরণ করেছে। এটা দেখো ঠিক এইভাবে ঘুরেছে, অর্থাৎ এটা পুরোপুরি দেখো 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। ত্রিভুজটা দেখো এরকম ছিল, হয়ে গেছে এইরকম হয়ে গেছে ত্রিভুজটা। এর পরবর্তীতে দেখো ত্রিভুজটা এরকম ছিল, ত্রিভুজটা ঘুরে গেছে এরকম হয়ে গেছে। এর পরবর্তীতে ত্রিভুজটা ঘুরলে কীরকম হবে? ত্রিভুজটা ঠিক এইরকম হয়ে যাবে। আর দেখো যখন ঘুরছে ত্রিভুজটা, তাহলে ওপরের পোর্শনটা ত্রিভুজের এই ওপরের পোর্শনটা ব্ল্যাক পোর্শন হয়ে যাবে। তাহলে উত্তর চিত্রে কোথায় দেওয়া রয়েছে? দেখো অপশান ডিতে দেওয়া রয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এর ভিতরে যে তীর চিহ্নটা এটা ঠিক 180 ডিগ্রি ঘুরেছে। প্রথমে এরকম ছিল, তারপরে এরকম উল্টে গেছে, এখানে এরকম ছিল, তারপর ঠিক কী হবে? এটা তাহলে ঠিক এরকম উল্টে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে দেখো এটা কোথায় দেওয়া আছে? অপশান ডিতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্নে দেখো বিবৃতি দেওয়া রয়েছে আর উপসংহার দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা বিবৃতিটা সুন্দরভাবে পড়ে নিই। বিবৃতি 1-এ কী বলেছে? কিছু ছাত্র বিজ্ঞান বিষয়ে দুর্বল। 2 নম্বর বিবৃতিতে কী বলেছে? যারা বিজ্ঞানে দুর্বল তারা সবাই ক্রীড়াবিদ। এবার দেখো উপসংহারে কী বলা হয়েছে? কিছু ক্রীড়াবিদ বিজ্ঞান বিষয়ে দুর্বল। দেখো 2 নম্বর বিবৃতি অনুসারে কী বলা হয়েছিল? যারা বিজ্ঞানে দুর্বল তারা সবাই ক্রীড়াবিদ। তাহলে অবশ্যই কিছু ক্রীড়াবিদ বিজ্ঞান বিষয়ে দুর্বল। তাহলে এই উপসংহারটি একদম নিশ্চিতভাবে সত্য। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের কোনটি প্রপোজিশন, অর্থাৎ প্রপোজিশন ট্রু ফলসের কোশ্চেন। তাহলে আমরা প্রথমে অপশানগুলো দেখে নিই। প্রথম অপশান কী বলেছে? অপশান এতে দয়া করে বসুন। এটা কি অনুরোধ করা হচ্ছে? এটা তাহলে অনুরোধ। আর অনুরোধ এটা কখনো প্রপোজিশন হবে না, আদেশ, অনুরোধ। এরপর দেখো অপশান বিতে কী বলা আছে? আজ কি বৃষ্টি হবে? এটা কি? এটা একটা প্রশ্নবোধক, প্রশ্নবোধক। তাহলে এটা কখনোই প্রপোজিশন হবে না। এরপর দেখো অপশান ডি কী বলেছে? আহা কি সুন্দর। এটা একটা বিস্ময়সূচক বাক্য। দেখো এখানে একটা এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এটাও কিন্তু প্রপোজিশন হবে না। অপশান সি দেখো 3 + 5 বা 3 + 5 = 8। তাহলে অবশ্যই 3 আর 5 যোগ করলে 8ই হয়। তাহলে এটা প্রপোজিশন অবশ্যই হবে। এটা প্রপোজিশন কী হবে? প্রপোজিশন ট্রু, অর্থাৎ এটা প্রপোজিশন সত্যর মধ্যে পড়বে। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখো ব্লাড রিলেশনের একটা প্রশ্ন। কী বলেছে? এক মহিলাকে দেখিয়ে প্রদীপ বলল তার পুত্র হলেন আমার পুত্রের কাকা। তাহলে প্রদীপের পুত্রের কাকা কে হবে? প্রদীপের পুত্রের কাকা প্রদীপের ভাই হবে, প্রদীপের ভাই। আবার কি বলেছে? মহিলার পুত্র। প্রদীপের ভাই হচ্ছে মহিলার পুত্র। তাহলে মহিলার তার কে? তার পুত্র হচ্ছে প্রদীপের ভাই। তাহলে এই মহিলা প্রদীপের কে হবে? প্রদীপের কে হবে? মহিলা, মহিলা মা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ মহিলাটি প্রদীপের মা হন। এরপর নেক্সট 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ রিজনিংয়ের শেষ প্রশ্ন। দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন একটা দেওয়া হয়েছে। কি বলেছে? একটি ছবির দিকে ইশারা করে রাজ বলল সে আমার মায়ের বোনের স্বামীর একমাত্র নাতনি। তাহলে আমার মায়ের বোন, তাহলে আমার কি হবে? আমার মায়ের বোন আমার মাসি হবে, মাসির স্বামী, তাই তো, মাসির স্বামী। তারা বলছে একমাত্র নাতনি, তার মানে হয় মাসির ছেলে বা মাসির মেয়ে, তার মেয়ে হবে। তাহলে দেখো তার মেয়ে, হয় ছেলের বা নাহলে মেয়ের মেয়ে হতে পারে। তাহলে মাসির ছেলে বা মেয়ের
মেয়ে আমার কে হতে পারে? আমার ভাইঝি বা বোনঝি হতে পারে। তাহলে কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ রাজের তাহলে কী হবে? সে হবে ভাইঝি বা বোনঝি। পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের প্রথম অঙ্ক দেখো 31 নম্বর অঙ্কে কী বলেছে? একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী 38% ভোট পেয়েও 7,200 ভোটে পরাজিত হন। যদি প্রদত্ত সমস্ত ভোটই বৈধ হয় তাহলে নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত? তাহলে দেখো এখানে পরাজিত যে প্রার্থী তার কত পার্সেন্ট ভোট? 38%। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, পরাজিত যে হয়েছে সে কত পার্সেন্ট পেয়েছে? 38%। তাহলে জয়ী প্রার্থী কত পার্সেন্ট পাবে? জয়ী প্রার্থী পাবে কত? 100% থেকে বাদ দিতে হবে, এটা তাহলে কত হবে? 62%। এবার দেখো এই দুটোর পার্থক্যই বলেছে 7,200, যেহেতু 7,200 ভোটে পরাজিত হন। তাহলে দেখো এই দুটোর পার্থক্য করলে কত দাঁড়াবে? 24%। আর এটা সমানই কত বলেছে? 7,200। তাহলে 1% সমান কত হবে? 7,200/24। এবার যদি আমরা 100% ধরি তাহলে কত হবে? 7,200/24 গুণিত 100। 24 দিয়ে যদি কাটি 72, তাহলে কত হবে? 3 আর 0 0, তাহলে কত হয়ে যাবে? টোটাল 30,000। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক দেখো 32 নম্বর অঙ্কে কী বলেছে? সরল সুদের একটা অঙ্ক। কী বলেছে? মাসিক 7% সুদের হারে 9 মাসের জন্য 800 অর্থরাশির সরল সুদের পরিমাণ নির্ণয় করুক। অর্থাৎ 800 টাকার সরল সুদ কত হবে? তাহলে দেখো কত হবে? 800 অর্থাৎ আসল গুণিত সুদের হার কত বলেছে? 7%। তাহলে 7 গুণিত ক মাসের জন্য? 9 মাসের জন্য, বাই 100। তাহলে কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি হলে হবে 504 টাকা। তাহলে সঠিক উত্তর কী যাবে এখানে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 33 নম্বর অঙ্কে কী বলেছে দেখো? একজন পরীক্ষার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই 55% নম্বর পেতে হবে। যদি সে 120 নম্বর পায় এবং 78 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয় তবে পরীক্ষার মোট নম্বর নির্ণয় করো। তাহলে দেখো 55% নাম্বার পেলে তবে সে উত্তীর্ণ হবে। এদিকে বলছে 120 নম্বর পেয়েছে এবং 78 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। তাহলে এই 55% সমান কত হচ্ছে? এই 55% সমানই 120 প্লাস 78। তাহলে 1% সমান কত? এটা যোগ করলে কত হবে? 198 বাই কত হবে? 55%। এবার আমাদেরকে কী বার করতে হবে? 100%। পরীক্ষার মোট নম্বর 100% ধরে নিলাম। তাহলে 100% কত হবে? 198/55% গুণিত 100%। তাহলে দেখো 5 দিয়ে যদি কাটি এটা 11, 5 দিয়ে কাটলে 20, 11 দিয়ে কাটলে কত হবে? 11 একে 11, 11 আষ্টে 88 সমান কত? সমান 18 গুণিত 20 সমান কত হয়ে যাচ্ছে? 360। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক দেখো 34 নম্বর অঙ্কে কী বলেছে? 3 এর প্রথম 25টি গুণিতকের গড় কত? তাহলে 3 এর গুণিতকগুলো আমরা কী? তাহলে প্রথম গুণিতক হবে 3, 6 এরকমভাবে চলতে চলতে শেষ গুণিতক কত হবে? 75। তাহলে কী বলেছে? প্রথম 25টি গুণিতকের গড়। তাহলে বার করতে গেলে কী করতে হবে? প্রথম গুণিতক যুক্ত শেষ গুণিতক বাই 2। তাহলে এটা করলে আমরা কত হচ্ছে? 75 3 78 বা 78/2 সমান করলে কত হবে? 39। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 35 নম্বর অঙ্কে কী বলেছে? একজন দোকানদার 5% এবং 4% ধারাবাহিক ছাড় প্রদান করেন যা ড্যাশের একটি একক ছাড়ের সমতুল্য। তাহলে এগুলোর ক্ষেত্রে প্রথমে কী করতে হবে? 5% ছাড়, তাহলে -5, আবার কত বলেছে? 4% ছাড়, তাহলে -4 দিয়ে প্লাস এই দুটোর গুণফল 5 4 গুণ করলে কত হবে? 20/100। তাহলে সমান কত হচ্ছে? -5 -4 -9 প্লাস 20কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.2 বা 0.20। 9 থেকে 0.20 বাদ দিলে কত হবে? 8.80 বা 8.80।
8। তাহলে সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? অপশান বি। এটা 8.80 হবে বা 8.8, 8.80। এরপর নেক্সট অঙ্ক 34 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, দুটি সংখ্যার গড় m এবং যদি একটি সংখ্যা n হয় তাহলে অন্য সংখ্যাটি কত, অর্থাৎ কত হবে? দুটো সংখ্যার গড় m, তাহলে সংখ্যা দুটি সমষ্টি বা যোগফল কত? তাহলে হবে 2m। একটা সংখ্যা n বলছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 2m মাইনাস n। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 37 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 12 ও 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? প্রথমে তাহলে কী করতে হবে? 8, 12 ও 16 এই তিনটের লসাগু বার করতে হবে। তাহলে 8, 12 ও 16 এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে, লসাগু করলে কত হয়ে যাবে? এদের লসাগু হবে 48। এবার দেখো তাহলে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টে 9। তাহলে এটাকে আমরা এই লসাগু দিয়ে প্রথমে ভাগ করতে হবে। 48 দিয়ে ভাগ করলে কত হবে? 48 2 এ হয়ে যাচ্ছে এখানে 96। তাহলে বিয়োগ করলে কত হবে? 3, 9 নামাবো 39, ছোটো হয়ে যাচ্ছে, তাহলে এটা শূন্য খাওয়াবো, দিয়ে আবার একটা 9 নামিয়ে নেব। এরপর দেখো 48 8 এ কত হচ্ছে? 384। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 15। তাহলে দেখো এই 9,999 থেকে 15 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা কি হবে? সেটা হয়ে যাবে এদের লসাগু দ্বারা বিভাজ্য, অর্থাৎ 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কী হবে দেখো, এটা হয়ে যাবে 8, 4, 9, 9। তাহলে এই সংখ্যাটা কি? এগুলো দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে কি বলছে? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা কত হবে? এর থেকে 2 বেশি হবে তবেই তো 2 ভাগশেষ থাকবে। তাহলে এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 6, 8, 9, 9, 9,986। তাহলে সঠিক উত্তর কী যাবে? অপশান সি। এরপর নেক্সট অঙ্ক 38 নম্বর অঙ্কে কী বলেছে, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গোসাগু 6 হয় তবে সংখ্যা দুটির গোসাগু ও লসাগু এর অনুপাত কত হবে? তাহলে দেখো প্রথমে আমরা গুণফল দেওয়া আছে এবং সেখানে গোসাগু আমরা দেখতে পাচ্ছি, তাহলে লসাগু বার করার নিয়ম কি? তাহলে এখান থেকে লসাগু সংখ্যা দুটোর লসাগু আমরা কী পেয়ে যাব? লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল বাই গোসাগু 6, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 3 18, তাহলে 6 6 36, 360। তাহলে গোসাগু আর লসাগুর অনুপাত বলেছে, তাহলে গোসাগু এখানে কত দেওয়া আছে? 6। তাহলে 6 অনুপাত লসাগু কত হবে? 360। তাহলে এই দুটোকে কাটাকাটি করলে কত হবে? 6 একে 6, তাহলে 1 অনুপাত 6 36 অর্থাৎ 60। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 39 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। তাহলে কি বলেছে আবার, রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? তাহলে প্রথমে আমাদেরকে রাম, গোপাল আর কৃষ্ণের তিনজনের অর্থের অনুপাতটা বার করে নিতে হবে। তাহলে এখানে কি বলেছে? রাম অনুপাত গোপাল কত দেওয়া রয়েছে? 7:17। এবার কি দেওয়া রয়েছে? গোপাল অনুপাত কত? কৃষ্ণ, সেটা কত বলেছে? সেটাও বলেছে 7:17। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা কি বার করে নেব? রাম অনুপাত গোপাল অনুপাত কৃষ্ণ, এদের অনুপাত বার করে নেব। তাহলে এদের অনুপাত কী হবে? প্রথমে রামের হবে 7 7 49 অনুপাত গোপালের কত হবে? 7 17 119 অনুপাত কৃষ্ণের কত হবে? 17 17 289। এবার দেখো এখানে 450 টাকা কার বলছে? রামের। তাহলে দেখো এখানে 49 ধরলাম এর 49 এক্স, তাহলে এটা সমানই 490। তাহলে অতএব এক্স সমান কত হবে? 490/49 কাটলে কত হচ্ছে? 10। তাহলে এক্সের মান 10 পেয়ে গেছি। তাহলে এখানে কি বলেছে? কৃষ্ণের টাকার পরিমাণ। কৃষ্ণের টাকার পরিমাণ তাহলে কত হবে? কৃষ্ণের অনুপাত কত? 289। তাহলে গুণিত 10 সমান কত হয়ে যাবে? 2890। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এরপর নেক্সট অঙ্ক 40 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 700 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত
2:3 এবং বি ও সি এর টাকার অনুপাত 4:5 হয়। এবার এখানে কি বলেছে প্রশ্নে, এ বি সি এর টাকার পরিমাণ হলো, মানে কত টাকা এ বি সি এর টাকারগুলো এখানে উল্লেখ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এ বি সি এর অনুপাত বার করে নেব। তাহলে এ ইজ টু বি কত বলেছে, এখানে বলা হয়েছে 2:3। বি ইজ টু সি কত বলা আছে, এখানে বলা আছে 4:5। তাহলে আমরা এখান থেকে কী বার করে নেবো, এ ইজ টু বি ইজ টু সি, এটা সমান কত হবে। তাহলে দেখো এ এর কত হবে 4 × 8, বি এর কত হবে 4×3 12, সি এর কত হবে 3×5 15। তাহলে দেখো এখানে আমরা অনুপাত পেয়ে গেছি। এবার 700 টাকা ভাগ করে নেবো। তাহলে এ কত পাবে, তাহলে এ পাবে কত 700 গুণিত এর আনুপাতিক ভাগার, মানে 8 এগুলো যোগ করলে কত হবে 35। তাহলে কাটাকাটি করলে কত হবে 35 × 2 = 70 সমান 160 টাকা। দেখো এখানে অপশানগুলোর মধ্যে অপশান সিতেই শুধুমাত্র দেখতে পাচ্ছি, বাকিগুলো আমরা বার করে নেবো। তাহলে বি এর ক্ষেত্রে এখান থেকে বি এরটা আমরা কী করে বার করব, তাহলে 700 গুণিত বি এর কত আনুপাতিক ভাগার 12/35। তাহলে 35 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে 20। তাহলে কত হচ্ছে 20 আর 12 গুণ করলে হয়ে যাবে 240। দেখো এখানে 240 আছে। এবার সি এর ক্ষেত্রে আমরা দেখো সি এরটা বার করে নেবো। এরও 700 গুণিত আনুপাতিক ভাগাকার কত হবে 15/35। তাহলে কাটলে কত হয়ে যাবে 35 20, তাহলে এখানে কত হচ্ছে 300। তাহলে এ 160, বি কত হচ্ছে 240 আর সি হচ্ছে 300। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 40-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।